যে ডলার দিয়েছে সেই ডলারও পাচার করে দিয়ে পাচার করে ক্লাস হচ্ছে তাকে স্বৈরাচার সরাসরি বলছে আপনার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। যেটা অধিভুক্ত করেছে রাশিয়া করেছে, হ্যাঁ, এটা তো হচ্ছে স্বীকৃতি রাশিয়া দিয়ে ভূমি ছেড়ে দেবে। এই অঞ্চল যদি নেটোর হাতে চলে যায় তাহলে রাশিয়া সবচেয়ে বড় বাণিজ্যিক ধাক্কা খাবে। কে কতটুকু ছাড় দেয় প্রথম থেকেই যুদ্ধবিরতির একটা ক্লজ হিসাবে আছে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি। বিশ্বদা, আমাদের এই বিশ্ব সংযোগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আচ্ছা বিশ্বদা, ইউক্রেন রাশিয়ার যে দ্বন্দ্ব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন খোলাখুলিভাবে একদম ওপেনলি সামনে এসে পড়ছে। যে করে হোক, তার ইচ্ছা হোক বা তার ব্যবসায় লস বা যাই হোক, সেই যুদ্ধটা থামানোর চেষ্টা করছে। কিন্তু এখানে ইউরোপের নেতারা কিন্তু চুপচাপ বসে নেই। তারা জেলেনস্কি, এখন আপনি জানেন সব পক্ষ মিলিয়ে একটা টানটান উত্তেজনা। এখন আগামীকাল বৈঠক, আলাস্কায় যে বৈঠক হবে পুতিন এবং ট্রাম্পের মাঝে, সেখানে কিন্তু জেলেনস্কি নাই। বিষয়টা হবে ইউক্রেন রাশিয়া একটা দর কষাকষি নিয়ে। ইউক্রেন কিন্তু নাই। এই বিষয় নিয়ে অলরেডি ফ্রান্সের মাখো এবং জার্মানির চ্যান্সেলর কথা বলা শুরু করে দিয়েছেন। তো এই মার্কিন প্রেসিডেন্টের আগ বাড়িয়ে দুতুলাই করা, এদিক থেকে আপনার ইউরোপীয় নেতাদের কিছু কথাবার্তা শুনতে পাচ্ছে। এই টোটাল বিষয় আপনি কি মানে স্টিভ উইটকফের নাম? স্টিভ উইটকফ, অবশ্যই, হ্যাঁ, সে তো মার্কিন দূত। স্টিভ উইটকফ হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত, শান্তিদূত। সে হচ্ছে এই বিষয়টা পুরোটা ডিল করছে। এর আগে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক বিষয়ে আলোচনায় উনি ছিলেন প্রধান। ওকে, এই অঞ্চলটা পুরো তার দায়িত্ব। এখন যেটা হচ্ছে, স্টিভ উইটকফ কিন্তু কিছুদিন আগে রাশিয়া বৈঠক করলো, রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে, এবং সেই বৈঠকের পর সৌদি আরবে আরেকটা বৈঠক করেছে উচ্চ পর্যায়ে, 4 ঘন্টা উচ্চ পর্যায়ের বৈঠক। ওখানে তো রাশিয়ার প্রতিনিধি ছিল, রাশিয়ার প্রতিনিধি ছিল। তো যেটা হচ্ছে, স্টিভ উইটকফ কিন্তু রাশিয়াকে একটা অফার দিয়েছে, যে স্টাইলে ইসরায়েল পশ্চিম তীর দখল করেছে, হ্যাঁ, একই স্টাইলে ইউক্রেনের ভূমি বিনিময় করার জন্য। আচ্ছা, ওই ফর্মুলাটা একই ফর্মুলা। তার মানেটা কি হলো, যে এতে যেটা হবে, গণভোট ছাড়াই ভূখণ্ড বিনিময় হয়ে যাবে, সাংবিধানিক। এখন এই জিনিসটা আন্তর্জাতিক অপরাধ আদালত কিন্তু বা আন্তর্জাতিক বিচার আদালত কিন্তু এটা স্বীকৃতি দেয় না, আন্তর্জাতিক আদালত স্বীকৃতি দেয় না। কিন্তু যেটা হচ্ছে, তারপরেও সেটা কিন্তু করেছে। যুক্তরাষ্ট্র এই বিষয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে, না এটা সম্ভব না। কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র বিপক্ষে নিলে কি হবে, যুক্তরাষ্ট্রের দূতই তো প্রস্তাব দিয়েছে। এখন যদি এই জায়গাতে আসি, যে এই যে পরিকল্পনা বলতেছে যে এই পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, এখন এইটা আসলে এই জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে কি, সত্য মিথ্যা যাচাই করা যে খুব টাফ হয়ে যায়। উইটকফ যেটা বলছে যে সাংবিধানিক বাধাটাকে এড়িয়ে যাওয়ার জন্যই আসলে এইটা, কিন্তু এইখানে মূল বাধা হচ্ছে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট নিজে। জেলেনস্কি তো একদম স্পষ্ট অস্বীকার করেছে যে সে তার ভূমি এক ফুটাও দিবে না। এখন দেখেন, ট্রাম্প রাশিয়াকে চাপে রাখছে, আবার ট্রাম্পকে চাপে রাখছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন। কিভাবে দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে কি, স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় হলে সেখানে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের নেতাদের তাদের প্রতিনিধিত্ব করতে হবে, এবং হ্যাঁ, সেই আলোচনায় মূল বিষয়বস্তু যেহেতু ইউক্রেন, সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টকেও থাকতে হবে। এটা হচ্ছে আপনার ইউরোপীয় নেতাদের একদম স্পষ্ট ভাষ্য। জার্মানি হচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং ইউরোপের সবচেয়ে বড় মিত্র। এটা কিন্তু অস্বীকার করার কোনো রাস্তা নেই। এখন দেখেন জার্মান চ্যান্সেলর কি বলেছে, ট্রাম্প পুতিন আলোচনা যেন সঠিক পথে থাকে সেই নজরটা তারা রাখছে, এবং সেটা যেন সঠিক দিকে অগ্রসর হয় সেই আহ্বানটাই জানিয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে, সঠিক দিকটা কি বা সঠিক পথটা কি? না, সঠিক পথ বলতে এনে যেটা বোঝাতে চেয়েছে জার্মান চ্যান্সেলর, সেটা হচ্ছে কি, ইউরোপের স্বার্থ ঠিকঠাক থাকে। রাইট, ঠিক আছে, নেটোর স্বার্থ যেন ঠিক থাকে। এখন আসি, এখন দেখেন ইমানুয়েল মাখোঁ কিন্তু যে কাজটা করেছে, সে কিন্তু যুক্তরাষ্ট্রকে একটা থ্রেট দিয়েছে হালকা পাতলা, যে ইউক্রেনের অঞ্চল বিনিময় করলে ইউক্রেনকে রাখতে হবে। সেইখানে হচ্ছে ট্রাম্প পুতিনের বৈঠকে এটা নির্ধারণ করা হইতে পারে না, এটা সম্ভব না, এই সমঝোতা চলবে না। এখন দেখেন এইটা, হ্যাঁ,
এটা যখন করেছে তার আগেই কিন্তু হচ্ছে আপনার যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট, ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে মিটিং করেছে হচ্ছে কে, জার্মানির আপনার ইমানুয়েল ম্যাকো ম্যাকো, তারপরে সে এখন জার্মানিতেই আছে। হ্যাঁ। এখন দেখেন এই যে এই পরিস্থিতিগুলোর মূল কারণ কি, এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট বা জার্মান চ্যান্সেলর বা ইউরোপিয়ান যে এই যে কথা বলে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রকে একটু চাপে রাখা, চাপ প্রয়োগ করা, বৈঠকের আগে চাপ প্রয়োগ করা, যাতে সিদ্ধান্ত নিতে গিয়ে যুক্তরাষ্ট্র যেন বিষয় কিছু ভাবনার জায়গায় যুক্তরাষ্ট্রকে একটু সতর্ক করে দেওয়া যে এটা চাইলেই করা যাবে না, বা বেশি ছাড় দেওয়া যাবে না, মানে এটাই তারা বুঝতে। পুতিনকে তো আসলে ছাড় দেয় নাই। এখন পুতিনকে যদি আপনি বলেন যে ছাড় দেয়, এখন আপনি যদি দেখেন দুই দেশের যদি আপনি কম্পারিজন করেন যে ইসে কি হইলো এই 3-3.5 বছরে, এই 3.5 বছরের যে যুদ্ধ, এই যুদ্ধে যদি আপনি কম্পেয়ার করেন, যে যদি ক্যাজুয়ালিটিস কম্পেয়ার করেন, তাহলে কি বলা হয় যে আপনার প্রায় রাশিয়ান সামরিক বেসামরিক মানুষ মিলিয়ে নিহতের পরিমাণ, হ্যাঁ, প্রায় হচ্ছে 2.5 লাখ, আর যেটা ইউক্রেনে এই সংখ্যাটা হচ্ছে প্রায় 4 লাখ। বিপক্ষেরই তো তাহলে এটা প্রায় 7 লাখের মতো। এখন দেখেন রাশিয়ার আহত আছে 9.5 লাখের বেশি, বেশি। ইউক্রেনেরও প্রায় 13 লাখের মতো। এখন দেখেন এই যে এটা তো, হ্যাঁ, এখন ইউক্রেনে যেটা হচ্ছে কি, ইউক্রেনে হচ্ছে শরণার্থী হয়ে গেছে প্রায় 7 লাখ মানুষ। রাশিয়ায় একটা জিনিস, রাশিয়ায় কেউ শরণার্থী হয় নাই, কিন্তু বিষয়টা হচ্ছে কি ক্যাজুয়ালিটিস তো বিশাল। এক দেশের 2.5 লাখ, আরেক দেশের 4 লাখ, এটা কিন্তু আসলে ইয়ে না। রাশিয়ার সাথে শান্তি চায়, শান্তি চাইলে শান্তির পথে তো আসতে হবে, পথে না এসে তো শান্তির আলোচনা করা যাবে না। এখন যেটা হচ্ছে আবার রাশিয়ার হ্যাঁ, রাশিয়া কি চায়, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করা, এইটাও কিন্তু কোয়াইট ইম্পসিবল। তাহলে কি, তাহলে ইউক্রেন তো শুরু থেকে আপনার নিজের জোরে না, আপনার ন্যাটো বলেন, তার ইউরোপ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র, মানে এটা যদি বলেন যে আসলে অনেকটা স্বর্ণলতার মতো, হ্যাঁ, ঠিক আছে, অনেকটা স্বর্ণলতার মতো। এই কথাটা এই কারণেই বললাম যে নিজের পায়ে জোর নাই, ও অন্যের কাছ থেকে সব। এখন দেখেন ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তার বিষয়ে তার উপরও কিন্তু গুরুতর অভিযোগ আছে। কি অভিযোগ? যুক্তরাষ্ট্র যে সামরিক সহায়তা দিয়েছে, এই অস্ত্র সে বিদেশে বিক্রি করে দিয়েছে, এবং যে ডলার দিয়েছে সেই ডলারও পাচার করে দিয়েছে। পাচার করে। এগুলো হচ্ছে তাকে স্বৈরাচার সরাসরি বলছে আপনার ডোনাল্ড ট্রাম্প। এখন এটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে সদ্য সাবেক প্রেসিডেন্ট, মানে হ্যাঁ, জো বাইডেনও কিন্তু জানতেন, এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু জানতেন। জো বাইডেন এটা যে টের পাওয়ার পরেই কিন্তু ইউক্রেনকে ডলার দেওয়া বন্ধ করে দিয়েছে, যে অস্ত্র লাগে অস্ত্র নেও, কিন্তু ডলার দিব না। ভূখণ্ড বিনিময় তো অগ্রহণযোগ্য, এটা না করে দিয়েছে। ইউরোপের নেতারাও যুক্তরাষ্ট্রকে চাপে রেখেছে। এখন দেখেন সবচেয়ে একটা একটা সতর্কতা আছে, সেটা কি, এই বৈঠকটা কিন্তু রাশিয়া মনে করতে পারে তাদের প্রতীকী বিজয়। কেন মনে করতে পারে, সেইটা হচ্ছে বিষয়। বৈঠকটা হচ্ছে কোথায়? আলাস্কা, যুক্তরাষ্ট্রের মাটিতে, শান্তি আলোচনার বৈঠক। সেই বৈঠকে কিন্তু রুশ প্রেসিডেন্ট নিজে অংশ নিচ্ছে, হ্যাঁ। এবং এই বৈঠকটা আপনার যদি, হ্যাঁ, লিসেনিং এক্সারসাইজও হয়, ঠিক আছে, বা টেরিটরি সোয়াপিং যদি নাও হয়, এটা যদি ফিল আউট মিটিংও যদি হয়, হ্যাঁ, তারপরেও কিন্তু এই বৈঠকটা হচ্ছে রাশিয়ার জন্য প্রতীকী বিজয়। এটা কিন্তু একটা গুরুত্ব, রাশিয়ার জন্য এটা কিন্তু খুবই একটা পজিটিভ বিষয়। মানে মনস্তর আগে থেকে যুক্তরাষ্ট্র আমার সবচেয়ে বড় শত্রু, আমি তার ঘরে গিয়ে আমি বৈঠক থামানোর জন্য মিটিং, যুদ্ধ থামানো। কিন্তু সেইখানে কিন্তু ইউক্রেন কিন্তু করে নাই। এবং এইটা যদি ইউক্রেন এই বৈঠকে রাশিয়া যদি অংশ নেয় আর বৈঠক যদি হয়ে যায়, তাহলে ইউক্রেন বড় একটা বিশ্বব্যাপী বড় একটা চাপের মুখে পড়বে। এই কারণেই হচ্ছে ইউক্রেন যেটা করছে, ইউক্রেন হচ্ছে চোরাগুপ্ত হামলা বাড়াই দিয়েছে বিভিন্ন ডোনেস্ক বা বিভিন্ন এলাকায়। হচ্ছে কি, ইউক্রেন হচ্ছে চোরাগুপ্ত হামলা বাড়িয়ে যে যাতে হচ্ছে এই পেটোটা বাঞ্চাল, কিন্তু আলটিমেটলি তা হওয়ার সুযোগ নেই। আচ্ছা, আমার আমার আপনার এই প্রসঙ্গ যাবো, আপনি একটু নোট আউট করে রাখেন। আমার কাছে আপনার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে চারটা আমি আপনাকে বলি। আগামীকাল যে আলাস্কায় যে বৈঠকটা অনুষ্ঠিত হবে ট্রাম্প এবং পুতিনের মধ্যে, এখন পর্যন্ত আমরা জানি আগামীকালই অনুষ্ঠিত হবে। সেখানে 4টা বিষয় আমি শর্ট আউট করেছি যে এগুলো উঠে আসতে পারে। এছাড়া আর কি উঠে আসে, যেমন
এই যে জমি দখল, আপনি যে বলে পাল্টাপাল্টি ভূমি বিনিময় ভূমি বিনিময় বা কে কতটুকু ছাড় দেয়, ১ ২ হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের বিষয়টা প্রথম থেকেই যুদ্ধবিরতির একটা ক্লজ হিসাবে আছে। তারপর হচ্ছে ন্যাটো সদস্য হতে পারবে না ইউক্রেন, এটা রাশিয়ার প্রথম থেকে দাবি। এটা তো প্রথম শর্ত। প্রথম শর্ত। আরেকটা হচ্ছে স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন বলতে রাশিয়া যে অঞ্চলগুলা দখল করে নিয়েছে সেই জায়গাগুলা তা যদি রাশিয়া কোনো ক্রমে এটা ভূমি বিনিময় হয়, কিন্তু তাদের স্বায়ত্তশাসন দিতে হবে। এই ৪ টা ছাড়া আর কি আলোচনা হতে পারে? এই ৪টা নিয়েই আমি একটু কথা বলি, হ্যাঁ, তারপরে আমি ওই জায়গাটাতে আসতেছি। এখন যেটা হচ্ছে যে স্বায়ত্তশাসনের জায়গাটাতে আসি। রাশিয়া হচ্ছে ইউক্রেনের ৪টা অঞ্চল দখল করে ২০২২ সালে। এইখানে দখল করার পরে এইগুলা রাশিয়ার সাথে সংযুক্ত করে। এখন দেখেন এর পরেও রাশিয়া কিন্তু আরও কিছু অঞ্চল ইউক্রেনে দখল করেছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সুমি, খার্কিভ এবং মনে করেন যে দানিপ্রো, এইরকম যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো, এর মধ্যে আপনার কিন্তু ওই যে জাপোরিজিয়াও আছে। এখন দেখেন যে যে ৪ অঞ্চল আলোচনার মধ্যে যে জিনিসটা উঠবে, রাশিয়া যে কথা বলেছে এইখানে, যে ভূমি বিনিময়ের কথা ট্রাম্প যে ইঙ্গিতটা দিয়েছে, এটা কিন্তু আরেকটু ক্লিয়ার হয়েছে সম্প্রতি আলোচনা। সেখানে হচ্ছে যে ৪ অঞ্চল দখলে নিয়ে গিয়েছে আপনার, যেটা হচ্ছে এর আগে তো ক্রিমিয়া নিয়েছিল, ক্রিমিয়ার পরে ৪টা অঞ্চল, মানে মোট কয়টা অঞ্চল হলো তাহলে? আপনার তাহলে ৫টা অঞ্চল হলো। এই ৫টা অঞ্চল যে দখলে নিয়েছে, এই ৫টা অঞ্চল দখলের রাশিয়ার দখলেই থাকবে, কিন্তু সুমি, খার্কিভ, দানিপ্রো এবং যে জাপোরিজিয়া, এই অঞ্চলগুলো প্রয়োজনে ইউক্রেন এই অঞ্চলগুলো পেয়ে যাবে। রাশিয়া এই অঞ্চলগুলোর যে দখল, সেই দখলদারিত্ব ছেড়ে দিবে। কিসের বিনিময়ে ছাড়বে? স্বায়ত্তশাসন? না 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 না, তাও ওই অঞ্চলগুলো রাশিয়ার সাথে অধিভুক্ত হয়ে যাবে। হয়ে যাবে, আচ্ছা। মানে যেটা অধিভুক্ত করেছে রাশিয়া, করেছে, হ্যাঁ। এটা তো হচ্ছে স্বীকৃতি রাশিয়া দিয়ে ভূমি ছেড়ে দেবে। এই ভূমিটা হচ্ছে ওই ৪টা অঞ্চলের যে দখল, এটা মালিকানা ইউক্রেন ছেড়ে দিবে। আচ্ছা। ফলে ইউক্রেন কিভাবে বাকি যে ৪টা অঞ্চল দখল হয়েছে, তাই। হ্যাঁ ৪টা জায়গা দখল হয়েছে, এই ৪টা জায়গা রাশিয়া হচ্ছে তা ইউক্রেনের কাছে হ্যান্ডওভার করবে। তাহলে যেটা আপনার হচ্ছে ৪ নাম্বার যেটা স্বায়ত্তশাসন যেটা বলছিলেন, এইটার অংশটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন আসেন, রাশিয়ার তো যুদ্ধের শুরু থেকে প্রথম শর্ত কি ছিল এবং যুদ্ধের আগে প্রথম শর্ত কি ছিল? ইউক্রেন নেটোর সদস্য হতে পারবে না। এইখানে রাশিয়া কিন্তু একদম তার সিদ্ধান্তে অবিচল, এখন পর্যন্ত অবিচল। এখন পর্যন্ত অবিচল এবং ভবিষ্যতে ওইটা অবিচলই থাকবে। এই জায়গায় রাশিয়া কোনো ছাড় দিবে না। কেন ছাড় দিবে না? 12টা সাগর রাশিয়ার সাথে, রাশিয়ার ভূখণ্ড ভাগ করে 12টা সাগর, 12টা সাগরের মধ্যে একমাত্র এই অঞ্চলটাই হচ্ছে প্রোডাক্টিভ এরিয়া রাশিয়ার, আর বাকি সব হচ্ছে বরফ জমাট থাকে। ফলে এই অঞ্চল যদি নেটোর হাতে চলে যায়, তাহলে রাশিয়া সবচেয়ে বড় বাণিজ্যিক ধাক্কা খাবে। এই জন্যই রাশিয়া দিবে না। আচ্ছা, একদম সোজা কথা। ক্লিয়ার। ক্ষতিপূরণের জায়গা আসেন ক্ষতিপূরণ, যুদ্ধ করলে যুদ্ধ দুই পক্ষেরই ক্ষতি হয়। এখন দেখেন যে রাশিয়ার কথা হচ্ছে যে আমি যে ক্ষতিপূরণ দিব, আমার ক্ষতিপূরণ কে দেবে? ঠিক আছে, ফলে এই জায়গায় অমীমাংসিত থাকবে। যুদ্ধ যদি শেষ করে, তাই এই জায়গা, হ্যাঁ এই জায়গাকে ছাড় দিয়ে কিন্তু যুদ্ধ শেষ করতে হবে। এই জায়গায় ধরে যুদ্ধ শেষ করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একমাত্র হয়েছিল যে ক্ষতিপূরণের বিষয়টা ছিল যে জাপান ক্ষতিপূরণ পেয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য। ওকে। এখন দেখেন ভূমি বিনিময়ের বিষয় তো অলরেডি বললাম, আপনার 4টা বিষয় চলে আসছে। এখন দেখেন যেটা হচ্ছে যে ইউক্রেন কিন্তু এই যে আগামীকালকের যে বৈঠক, এই বৈঠক বানচালের জন্য ইউক্রেন কিন্তু বেশ কিছু কাজ করছে। সেটা কি? এর মধ্যে একটা হচ্ছে কি, হ্যাঁ এই আপনার বিভিন্ন অঞ্চলে চূড়াগুপ্ত হামলা বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে যেমন ধরেন দোনেস্কে বা পোকারোভস্কে হচ্ছে কি, ওরা হচ্ছে যে চূড়াগুপ্ত হামলা বাড়িয়ে দিচ্ছে। মানে কি, যে এই হামলা করে বুঝাতে চাচ্ছে যে আসলে এই বৈঠকটা কিছু হবে না। এটা হচ্ছে মানে একটা প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছে ইউরোপীয় নেতাদের কাছে। ঠিক আছে, যে হামলা চালাচ্ছে ইউক্রেন, বলবে যে রাশিয়া, বিষয়টা এইটাই। এর মূল কারণ হচ্ছে যে যাতে হচ্ছে বৈঠকে যে ইউরোপীয় নেতা এবং ইউক্রেনের একটু প্রেশার থাকে। সবশেষে হচ্ছে কি, এই মিটিংয়ে কার কতটা স্বার্থ সংশ্লিষ্ট হবে? এই মিটিং যুক্তরাষ্ট্রের কতটুকু হবে, ইউক্রেনের কতটুকু হবে, রাশিয়ার কতটুকু হবে, ইউরোপীয় মিত্রদের কতটুকু হবে, এইটাই বিষয়। আর আদৌ কি এই যুদ্ধের মাধ্যমে, হ্যাঁ যুদ্ধবিরতি চুক্তির দিকে যাবে, নাকি
এটা শেষ পর্যন্ত লিসেনিং এক্সারসাইজ থেকে এর জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আরো 24 ঘন্টা 24 ঘন্টার করে। তো সুপ্রিয় দর্শক, আমরা আসলে সম্ভাব্য এই বৈঠক নিয়ে সব ধরনের অ্যানালাইসিস করলাম। আমাদের দাদা যতটুকু পারলেন, উনি কিছুদিন আগে বলেছেন প্রায় 7 ঘন্টা বিভিন্ন 30টার উপরে বিভিন্ন নিউজ এজেন্সি বলেন বা বড়, বড় পত্রিকা বলেন ঘেঁটে-টেটে যে তথ্যগুলো আমাদের কাছে ছিল আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা পুরো বিশ্ববাসীর মতো তাকিয়ে আছি আলাস্কার দিকে। আগামী 24 ঘন্টা বাংলাদেশ সময় আগামীকাল রাতে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। আমরা চাই এই বৈঠকের মাধ্যমে এ বে বে আপনার দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া ২ টি সুন্দর দেশ, বিশেষ করে ইউক্রেন। ইউক্রেন আবার শান্তির পথে ফিরে আসুক। রাশিয়া তার সম্মান নিয়ে এক্সিট হয়ে আসুক এবং যুক্তরাষ্ট্রকে একটা কথা বলা হয় যে আপনি ট্রাম্পকে পছন্দ বা অপছন্দ করতে পারেন কিন্তু তাকে ইগনোর করতে পারেন না। ইগনোর করার কোনো সুযোগ নেই। বিশ্ব রাজনীতিতে আর একই জিনিস কিন্তু পুতিনের ক্ষেত্রে হ্যাঁ, আপনি পুতিনকে যতই নিষেধাজ্ঞা দেন, যাই দেন, পুতিনকে আপনার দরকার হবে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের এখানে যদি আপনারা কিছু জানতে চান আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ করতে। আজ এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।